গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অব দ্য ইসরায়েল। আজকে দ্বিতীয় পর্ব। সেই রাতেই আরও একটি সুন্দরী নারীর দর্শন লাভ ছিল আমার ভাগ্যে। অবশ্য ইসরায়েল চন্দ্রমা মেরাপির সঙ্গে স্রেফ সৌন্দর্যের দিক দিয়ে এর কোনো তুলনাই চলে না, কিন্তু বংশগরিমা রাজমহিমার কথা বিবেচনা করলে ইনি তো সারা পৃথিবীতে নারী সমাজের শিরোমণি। ইনি হলেন রাজনন্দিত উসাটি, ফারাওয়ের মহামান্না দুহিতা, মিশরের যুবরানী, ভবিষ্যতের সিংহাসনের অর্ধেক অধিকারিণী। আমরা প্রাসাদে ফেরার পরেই যুবরাজের নিজস্ব বৈদ্য এসে আমার জানোর সামনে ক্ষতটা পরীক্ষা করলেন। মলম লাগিয়ে ব্যান্ডেজও করে দিলেন একটা। দেহের অস্বস্তি যখন খানিকটা হালকা হয়ে এলো এভাবে, তখন যুবরাজে আনিয়ে দিলেন নতুন পরিচ্ছদ আমার জন্য। তারপর আমায় এই দিনহীন লেখককে পাশে নিয়ে বসলেন খেতে। আশ্চর্য হয়ে গেলাম, মিশর সিংহাসনের উত্তরাধিকারীর টেবিলে এই সামান্য আহার্য, দুটি পদ মাত্র, একটি নিরামিষ, একটা আমিষ। কোনোটাতেই বিশেষ মশলাপাতির প্রাচুর্য নেই, তাই দিয়ে পরম তৃপ্তির সহকারে ভোজন শেষ করলেন যুবরাজ। বরাবর যে তিনি ওই রকম সাদা সিধে খাদ্যেই অভ্যস্ত, তাতে আর কোনো সন্দেহ রইল না আমার। একটা কথা থেকেই মনে পড়ছিল আমার, রাজশ্রী ইনি, এই যুবরাজ শেঠী, রাজর্ষি, ভোগশোকে নিষ্পৃহ, এই নবীন যৌবনেই। খেতে খেতে একটা প্রস্তাব করলেন যুবরাজ। তিনি আমাকে নিজের কাছে রেখে দিতে চান, তার নিজস্ব লেখক এবং একান্ত সচিব করে। তাছাড়া প্রাসাদে যে গ্রন্থ সংগ্রহটি রয়েছে তার তত্ত্বাবধায়কও বটে। বিনিময়ে যে বেতনের কথা উল্লেখ করলেন তিনি, তার পরিমাণ আমার যোগ্যতার বিচারে খুবই বেশি বলে মনে হলো আমার। কিন্তু আদায় করতে পারবে বলে আশা করো না। বেতন নির্ধারণের মালিক আমি বটে, কিন্তু বেতন দেওয়ার মালিক উজির নেহেসি। সে যে কি বস্তু তুমি কল্পনাও করতে পারবে না। রাজকোষের একটা মুদ্রা যেন তার দেহের এক বিন্দু রক্ত। যাই হোক, থাকবে তো তুমি আমার সঙ্গেই। খেতে না পেরে মরে যাবে না, এতটুকু আশ্বাস আমি দিতে পারি। বেতন যদি পাও, যতটা পাবে ততটাই উপরি পাওনা বলে ধরে নিও। খেতে খেতে এক চুমুক পানীয় অবশ্য খাচ্ছিলাম আমরা, যে যার নিজস্ব পেয়ালা থেকে। এইবার কিন্তু তাক থেকে স্ফটিকের পেয়ালা নিয়ে এলেন যুবরাজ। নতুন ধরনের তৈরি এক অতি সুন্দর পেয়ালা। সেই পেয়ালাতে কানায় কানায় দ্রাক্ষারস ঢেলে দিলে তিনি প্রথমে তা থেকে খেলেন একটু, তারপর পেয়ালা এগিয়ে দিলেন আমার দিকে। খেয়ে ফেলো, তোমার আমায় আজ থেকে স্থাপিত হোক অচ্ছেদ্য বন্ধুত্ব। দুই দেহে এক প্রাণ হবে আমাদের। সূর্যক্ষেত্রজ যমজ ভাই। আমার আরও অনেক কিছু আছে মিশরে, কিন্তু আত্মার আত্মীয় হবে তুমি একাই। কি পুণ্য বলে আমার এ মহৎ সম্মান? আবেগে অভিভূত হয়ে জিজ্ঞেস করলাম আমি। পুণ্য বলে নয়, হৃদয়বত্তার গুণে। দুর্বৃত্ত খোয়াকাকে আক্রমণ করে তুমি নিজের জীবন বিপন্ন করেছিলে, অথচ তার সঙ্গে তোমার ব্যক্তিগত কলহ কিছুই ছিল না। সেই যে দুটো অপরাধ, খোয়াকার, নাথানের হত্যা এবং আমার গালে চপেটাঘাত, এদের সঙ্গে তুমি নিজেকে জড়িয়ে ফেলবে এ প্রত্যাশা কেউ করেনি। তবুও তুমি জড়িয়ে ফেলেছিলে। ওখানেই প্রমাণ যে হৃদয় তোমার মহৎ। একটু থেমে তারপর একটু হাসলেন শেঠী। তোমাকে চাকরি দিয়ে এই যে নিজের কাছে আমি রাখতে চাইছি, এটার পিছনে আমার কোনো উদারতা নেই বন্ধু, বরং আছে পরিপূর্ণ স্বার্থবুদ্ধি। দুনিয়ায় মোটামুটি সৎ লোকেই খুঁজে পাওয়া যায় না যেখানে, সেখানে যদি হঠাৎ আমি একজন মহৎ লোকের দেখা পেয়ে যাই দৈবানুগ্রহে, তাকে নিজের লোক করে নেবার একটা চেষ্টা তো আমি করবই নিশ্চয়ই, তাই না? নিজের উপকারের জন্যই করব। কথায় বার্তায় স্ফটিক পেয়ালার পানীয়টা শেষ হয়ে এসেছিল। এইবার সেটাকে সম্মুখে রেখে যুবরাজ চিন্তিতভাবে বললেন,
এটিকে নিয়ে এখন কি করা যায়? আমাদের বন্ধুত্বের সঙ্গে এই জিনিসটার যখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল একটা, তখন এটা দেখতে হবে যে ভবিষ্যতে এগিয়ে যেন আজেবাজে লোকের হাতে না পড়ে। ভবিষ্যতে কি হবে তা আজই কেমন করে জানা যায় যুবরাজ? বললাম আমি। তা তো যাই না, আর যায় না বলে ভবিষ্যৎ বলে আমি কিছুই রাখব না এ পেয়ালাটার। এই বলে তাক থেকে একটা ছোট পাথরের হাতুড়ি নিয়ে পেয়ালা ঠিক মাথায় তা দিয়ে সবলে আঘাত করলেন যুবরাজ। আর আশ্চর্য, আঘাত পেয়ে পেয়ালাটা গুরু গুরু হয়ে গেল না, যদিও তাই যাওয়ার ছিল সম্পূর্ণ স্বাভাবিক। গুরু হয়ে গেল না, হয়ে গেল দুই ভাগ। এজন্য কেমন করে হলো কিছুই বুঝতে পারলাম না আমরা, যুবরাজ বা আমি। আস্ত থাকতে তার গঠন কৌশলের ভিতরে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করিনি আমরা, অথচ বৈশিষ্ট্য তো ছিলই, অসাধারণ বৈশিষ্ট্যই ছিল কিছু। উপর থেকে নিচ পর্যন্ত পেয়ালাটার মাঝামাঝি যেন করাত দিয়ে চিরে দুই ভাগে ভাগ করে ফেলেছে কেউ। দুটো নিখুঁত অর্ধেক, কোনো দিকে এক চুল পরিমাণ চিরও খায়নি। যুবরাজ অনেকক্ষণ ঘুরিয়ে ফিরে নেড়েচেড়ে দেখলেন দুটো অর্ধাংশ, তারপর বললেন, ভালোই হলো, একটা অর্ধেক তুমি নাও আর একটা আমি নেই। আমার যত্ন করে রাখবো আমরা, নিজের অংশ। একটা সুদৃশ্য পেটিকা ছিল গৃহকোণে। যুবরাজ গিয়ে নিজের অংশটি তারই ভিতর রেখে এলেন, আর আমার অংশ আমি আপাতত জামার ভেতরে রাখলাম, পরে তুলে রাখব কোনো নিরাপদ স্থানে। যুবরাজ ফিরে এসে টেবিলে বসবার সময় পাননি তখনও। আমিও জামার বোতাম সবগুলো তখনও এঁটে উঠতে পারিনি। এমন সময় দাড়িওয়ালা পামবাসা প্রায় ছুটতে ছুটতে কক্ষে এসে বললেন, মহিমান্বিত ফারাওনন্দিনী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, এই এসে পড়লেন বলে। এই বলেই সে আবারও ঝড়ের বেগে বেরিয়ে এলো, বোধহয় ফারাওনন্দিনীকে অভ্যর্থনা করে আনবার জন্যই। যুবরাজ আর এসে আসন গ্রহণ করলেন না, কক্ষের মাঝখানেই দাঁড়িয়ে রইলেন দরজার দিকে মুখ করে। আমি যে টেবিলে বসে খুবই বিপন্ন বোধ করতে থাকব এই পরিস্থিতির মাঝখানে পড়ে, তা তিনি আর বুঝতে পারেননি। আমার দিকে না তাকিয়েও পেছন পানে হাত নেড়ে তিনি আশ্বস্ত হতে বললেন আমায়। আশ্বাস আমি পেলাম বই কি। ঘর ছেড়ে পালাবার একটা কল্পনা মাথায় এসেছিল, সেটাকে মগজ থেকে বের করে দাঁড়িয়ে উঠলাম, এবং এমনভাবে দাঁড়ালাম যাতে আমার নাতি ক্ষুদ্র কলেবরখানা যুবরাজের আড়ালেই থাকে যথাসম্ভব। এলেন উসারটি, মহিমান্বিত যুবরানী মিশর ভূমির। রুদ্ধ কক্ষে যেন একটা বাতায়ন খুলে গেল হঠাৎ, আর সেই বাতায়ন পথে যেন হুমড়ি খেয়ে পড়ল এসে মধ্যাহ্ন সূর্যের আলোর প্রপাত। মূর্তি, যে কোনোদিন দেখেনি, পরিচয় পায়নি, সেও প্রথম দৃষ্টিতে উপলব্ধি করবে যে সম্মুখে যার আবির্ভাব ঘটল, বহু যুগের রাজমহিমার উত্তরাধিকারিণী তিনি। মহাবাহু মহান রামেসিসের রক্ত খর বেড়ে বইছে তার ধরনেতে। ভালো আছো তো? সম্ভাষণ উসারটিন। ভালো আছো তো? সম্ভাষণ জানালেন সেটি। ওই লোকটাকে? ভ্রুকটি ফুটে উঠল রাজনন্দিনীর ললাটে। চেষ্টা করেও নিজেকে আমি লুকোতে পারিনি যুবরাজের আড়ালে। আমার এক নবলব্ধ বন্ধু, বিখ্যাত গল্প লেখক মেম্বিসের অ্যানা। সুখবর শোনো, উনি এখন থেকে আমার সঙ্গদান করতে রাজি হয়েছেন, থাকবেন এখানেই। খাবেনও তোমার টেবিলেই? এইমাত্র যে একসাথে বসে খেয়েছি। টেবিলের দিকে তাকিয়েই রাজনন্দিনী তা ধরে ফেলেছেন, বিরক্ত হয়েছেন অতিমাত্রায়। কথা যখন কইলেন, সে বিরক্তি যেন সূঁচ দিয়ে বিধিয়ে বিধিয়ে আমার মগজে ঢুকিয়ে দিলেন। সেটি নিজের পদমর্যাদা সম্পর্কে সম্যক ধারণা কবে আর জন্মাবে তোমার? একটা অভিজাত বংশীয় লোক হলেও বা আমার তাতে সহ্য করে নিতে পারতাম তোমার সহচর হিসেবে, কিন্তু এ কি বলো তো তুমি? লেখক যারা মাটিতে বসে হাঁটুর উপর পেপিরাস নিয়ে খাগড়ার কলম দিয়ে ছাই ছাই করে লিখে যায়,
অন্য লোকের মুখের কথা। হেমানরা বা মাট বা টা যে দেবতার কথা বলবে তারই শপথ নিয়ে আমি কথা বলতে পারি। কিছু বলতে হবে না ভগ্নী, কিছু বলতে হবে না। উসারটিকে থামিয়ে দিলেন। আমরা সবাই জানি যে রাজমর্যাদার বোঝা বইবার মতো শক্ত পিঠ তোমার যেমন আছে, তেমন আর ফারাও বংশধরের আর কারোরই নেই। কিন্তু কথাটা কি, বিনা কারণে তুমি যে রাত দুপুরে এই অপদার্থ ভাইটার ডেরায় পদার্পণ করনি, এটা অনুমান করে নিয়েই আমি সবিনয়ে জানতে চাইছি কথাটা কি। কথাটা একটু গুরুতরই। রাজনন্দিনীর কণ্ঠস্বর দস্তর মতো কটু। তুমি নাকি আজই সন্ধ্যায় অকারণে এক সৈনিকের শিরচ্ছেদের আদেশ দিয়েছিলে। সেটি হঠাৎ কৌতুকে উচ্ছ্বসিত হয়ে উঠলেন, ফিরে তাকালেন আমার দিকে, পাশের দিকে এভাবে সরে গেলেন যে উসারটির আর আমার মধ্যে অন্তরাল আর কিছুমাত্র রইল না। আগে উসারটির সেটি আর আমি ছিলাম একই সরল রেখায়, এখন তিনজনে দাঁড়ালাম ত্রিভুজের তিনটি কোণা বিন্দুতে। হ্যাঁ, উসারটিকে আর আমাকে চোকাচুকি দৃষ্টি বিনিময়ের সুযোগ করে দিয়ে যুবরাজ হাসতে হাসতে বললেন, বন্ধু না, একটা কথা আছে না যে মানুষ যত বাঁচবে তত শিখবে। আজ একটা নতুন শিক্ষা পেলাম। এতকাল আমার জানা ছিল যে ফারাওয়ের দোরগড়ায় ঘটেছে যেসব ঘটনা, তাও ফারাওয়ের কানে পৌঁছাতে লাগে 6 মাস অন্তত। আজ কিন্তু দেখছি অর্ধপ্রহর পেরুতে না পেরুতেই পুত্রের কুকীর্তির কথা জেনে ফেলেছেন সম্রাট। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? মোটে এটা আশ্চর্য নয়, কারণ সম্রাটের কানের গোড়ায় সারাক্ষণই মোতায়েন রয়েছে তোমার আমার জ্যাঠতুতো ভাই রাজপুত্র অ্যামেনসিস। তার চর আছে সারা মিশরে। এমন ঘটনা মিশরে ঘটে না যার খবর সঙ্গে সঙ্গে তিনি পান না। সব খবরই পান। আর তোমার কুকীর্তি ঘটিত কোনো খবর হলে তখনই তা পেশ করেন ফারাওয়ের সম্মুখে। ফারাওয়ের স্নেহ থেকে তোমায় বঞ্চিত করার জন্য আমেনমেসিস যে নিজের ডান হাতখানা কেটে ফেলতে পারে, এটা তুমি সর্বদা মনে রেখো। সেঠির যেমন স্বভাব, একটা কিছু হালকা জবাবই দিতে যাচ্ছিল উসারটিকে, কিন্তু উসারটি থামিয়ে দিয়ে বললেন তাকে, এইসব কথা তৃতীয় ব্যক্তির সম্মুখে আলোচনা করা ঠিক নয়। তোমার যদি রস্যদীর্ঘ জ্ঞান থাকত, তোমার ওই লেখক বন্ধুকে অন্যত্র পাঠাতে, আর আমি ঘরে ঢুকবার আগেই। কিন্তু তা নেই যখন, আমি একটা মাত্র কথা, যে কথা শুরুতে বলেছিলাম, সেইটা বলেই এখানকার মতো প্রস্থান করব। অর্থাৎ বাজার চত্বরে ক্যাপ্টেন খোয়াকার শিরচ্ছেদের ব্যাপারটা নিয়ে ফারাওয়ের দরবারে যা একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তারই কথা। চাঞ্চল্য? হঠাৎ গম্ভীর হয়ে গেলেন সেঠি। চাঞ্চল্য কেন হবে? টেনিসের প্রশাসক হিসাবে টেনিসবাসীদের জীবন মরণের মালিক আমি বিচার করে যা করব তা নিয়ে আলোচনার অধিকার কারণেই। ফারাওয়ের আছে, দৃঢ়স্বরে বললেন উসারটি, আর ফারাওই ব্যাপারটা শুনতে চান তোমার মুখ থেকে। দরবারে আমিও ছিলাম সন্ধ্যাবেলায়। উঠে আসবার সময় ফারাও আমায় আদেশ করলেন তোমাকে দুটো কথা জানাবার জন্য। একটা হলো এই যে কাল সকালে তুমি দরবারে হাজির হবে এবং খোয়াকা ঘটিত সব বৃত্তান্ত জানাবে তাকে। তার দ্বিতীয় কথাটি আমি আর তুলছি না এখন। সেটা তৃতীয় ব্যক্তির সামনে তোলা চলে না বলেই তুলছি না। সেটা সম্বন্ধে যা বলবার ফারাও নিজেই বলবেন তোমায়। অতঃপর উসারটি বিদায় নিলেন, বিরক্তি আর ক্রোধ তিলমাত্র গোপন না করে। আর তিনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি অত্যন্ত তিক্ত হাসি হাসলেন একটু। হেসে আমার পানে চেয়ে বললেন, উসারটি না তো লোক, দ্বিতীয় কথাটা যে কি তা আমি আজই বুঝে নিয়েছি। তুমি শুনতে চাও না? শুনলে আমার বা উসারটির ক্ষতি কিছু নেই, কারণ তুমি শুধু কেন, মিশরবাসীর একটা প্রাণীও কাল বাকি থাকবে না সে কথা শুনতে। যুবরাজ যদি সঙ্গত মনে করেন বলুন, বললে যে আমি সম্মানিত মনে করব নিজেকে। তাও কি আর যুবরাজকে বলে দিতে হবে? তবে শুনো, কথাটা আমার আর উসারটির বিবাহ সংক্রান্ত। ফারাও বংশে ভাই বোনের বিয়ে হয়,
তা অবশ্য শুনেছ তুমি? শুনেছি যুবরাজ। এমন একটা ক্ষতিকর প্রথা যেন পৃথিবীতে শ্রেষ্ঠ রাজকুলে এখনও চালু রয়েছে, অনেক চিন্তা করেও তা আমি কেন বুঝতে পারছি না। রাজরক্তের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্যে, হ্যাঁ, যাতে সাধারণ রক্তের কোনো রকম ভেজাল এসে সে রক্তে মিশতে না পারে। ভেজাল রক্ত হলেই তো জোরালো রক্ত, একথা শুনেছি যেন কোথায়। শুনেছ ঠিকই, কিন্তু রক্তের ব্যাপারে আমরা শুধু পবিত্রতাকেই মূল্য দিয়ে থাকি। জোর টোর দরকার নেই আমাদের। আমরা তো দেবতা, হে, দৈব শক্তি দিয়ে পৃথিবী শাসন করছি এবং করব। গায়ের জোর, রক্তের জোর, এসবের কাঙ্কাল হয় তারাই যারা দেবতা নয়। এই কথার উত্তরে আমার বলবার অনেক কিছু ছিল হয়তো, কিন্তু বললে সেটা দৃষ্টতা হয়ে পড়বে কিনা বুঝতে পারলাম না। যুবরাজ যে মহৎ তার অনেক পরিচয়ই আমি ইতিমধ্যে পেয়ে গেছি, কিন্তু এ কথা আমার ভুলে যাওয়া ঠিক হবে না যে ওর সঙ্গে আমার পরিচয়ের বয়স কয়েক ঘন্টা মাত্র। আভিজাত্য সম্পর্কে ওর মনে কোনো গর্ব আছে কি না, এত সামান্য পরিচয়ে সে বিষয়ে নিঃসন্দেহ হওয়া চলে না। অতএব আমি চুপ করে গেলাম। যুবরাজ কিন্তু চুপ করে নেই, ঠিক আমাকে শোনাবার জন্য কি না তা বলতে পারি না, তবে নিম্ন স্বরে বলে যাচ্ছেন কত কি। হয়তো নিজের মনকে বোঝাচ্ছেন যে অনিবার্য যা তা নিয়ে খেদ করা বুদ্ধির কাজ নয়। দেশাচার, কৌলিক প্রথা, এসবের সঙ্গে লড়তে যাওয়াই খুবই ঝুঁকির কাজ। ও বোঝা নিতে হবে কাঁধে তুলে, সেজন্য মনে অনেকটা তৈরি হয়েই আছে আমার। একটা চিন্তা এখন আমার মনে, ভয় বলতে পারো তাকে। হ্যাঁ, একটা এখন ভয় আমার, বিয়ের পর বনিবানা হবে না বোধ হয় ওর সাথে আমার। নমুনা তো এখনই দেখতে পাচ্ছি নাকি। সৈনিক খোয়াখার মৃত্যুটাকেও ও বড় করে দেখছে। বৃদ্ধ ইসরায়েল নাথানের হত্যাকাণ্ডটাকেও ও বাতলে দিতে চায় মামুলি দুর্ঘটনা বলে। হঠাৎ যুবরাজকে আমার দিকে চাইতে দেখে আমি অত্যন্ত সংকোচের সঙ্গে নিবেদন করলাম, বিয়ের পরে অনেক স্ত্রী স্বামীর ছাঁচে নিজেকে নতুন করে গড়েও নেন। ও উসারটি কখনো তা মেনে নেবে না, ভয়ানক জেদি, সাংঘাতিক গোয়াল। তার উপরে ও আবার বয়সও 2 বছরের বড় আমার চেয়ে। তুমি হয়তো জানো না, উসারটি সহোদরা নয় আমার, বৈমাত্রের বোন। ওর জন্মের পরে মারা যান ওর মা, তিনিও ছিলেন ওই রাজবংশের দুহিতা। সেদিক দিয়ে ওর এই আভিজাত্য আমার চেয়ে বেশি বলে ও মনে করে, কারণ আমার মা ও রাজকন্যা ছিলেন যদিও সে রাজবংশ হল সিরিয়ার, মিশরের নয়। আমি আর বলবার মতো কিছু খুঁজে পাই না। অবশ্য আমি কিছু বলবো বলে প্রত্যাশাও যুবরাজ করছেন না, কারণ এ একটা এমন সমস্যা যার ভিতরে মতামত প্রকাশ করতে যাওয়া বাইরের লোকের পক্ষে অনুচিত ও অশুভন। যে মহিলা আজ বাদে কাল মিশরের রানী হবেন তাকে রাখা দরকার সমালোচনার ঊর্ধ্বে। হঠাৎ যুবরাজ যেন স্বপ্নলোক থেকে বাস্তব জগতে ফিরে এলেন, ততস্থ হয়ে উঠে বললেন, আরে, রাজ্যে দুপুর পেরিয়ে যায়, যাও যাও শুয়ে পড়ো। দেহের উপর দিয়ে ধকল তো কম যায়নি তোমার, কাল আবার ভোরবেলাতেই উঠতে চাও। দরবারে তো তোমাকেও যেতে হবে। ফারাও কি বলছেন, আমি বা কি বলছি, উসারটি, আমেন মেমিসটাও কিছু কিছু বলবেন সবাই। তার উপর রয়েছে বুরু শিয়াল, ওই উজির, নেহেসি, যে যা বলবে লিখে নেবে সঙ্গে সঙ্গে। দরবারের নিজস্ব লেখক তো আছেই, তবে ভাবি ফারাও হিসাবে আমারও অধিকার আছে নিজের লেখক দিয়ে সব কথা লিপিবদ্ধ করে নেয়ার। হঠাৎ আমার পানে তাকিয়ে বললেন, তুমি পারবে তো? খুব তাড়াতাড়ি লিখতে হয়, কিন্তু যাদের অভ্যেস নেই তাদের পক্ষে কঠিন কাজ। আগেও লেখক ছিল আমার, সে ঠিকমতো কাজ চালাতে পারত না বলে সম্প্রতি পালিয়েছে কাজ ছেড়ে, বলে হা হা করে হেসে উঠলেন। আমি মৃদু হেসে বললাম, আমি পালাবো না যুবরাজ, আপনাদের বরং কথা বলতে দেরি হবে, কিন্তু লিখতে আমার দেরি হবে না। আমার নিজের আবিষ্কৃত একটা সাংকেতিক লিখন পদ্ধতি আছে। আমি লিখি না, স্রেফ সাংকেতিক চিহ্ন বসিয়ে যাই পেপেরাসে, পরে অবসর সময়ে সেসব চিহ্নের পাঠোদ্ধার করি। কোনোদিন কেউ ভুল ধরতে পারেনি। আরে বলো কি? সোৎসাহে বলে উঠলেন যুবরাজ,
তুমি তো একটা রত্ন দেখছি, কলমের তরোয়ালের সমান দক্ষ। আমি হেসে বললাম, আমার তরোয়ালের হাত তো দেখেননি যুবরাজ, দেখেছেন এতখানি কুস্তিবাজি? তা বটে, কিন্তু দুটোই তো এক গোত্র, তাই না? আমি আর তখন প্রকাশ করলাম না যে কয়েক বছর আগে আমি যুদ্ধে গিয়েছিলাম। এবার জোরে জোরে একবার করতালি দিলেন যুবরাজ, আর তখনই সুদীর্ঘ শ্বেতশুশ্রূষ পতাকা উড়িয়ে দোরগোড়ায় দেখা দিল সেই ঘুষপোকা পাম্বাসা। যুবরাজ বললেন, একে সঙ্গে নিয়ে শোবার ঘর দেখিয়ে দাও, আমার পাশের ঘরটাই উনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা যেন না হয় ওর। আমি যুবরাজকে অভিবাদন করে বিদায় নিলাম রাত্রির মতো। আলো হাতে নিয়ে পাম্বাসা চলেছে আগে আগে, কিন্তু থেমেও যাচ্ছে মুহুর্মুহু, দাঁড়িয়ে পড়ছে আমার সম্মুখে, তুয়াজ করছে আমাকে নানাভাবে। আপনি লেখক? হতেই পারে না তা, আপনি জাদুকর, খায়ের কায়ের চাইতেও বড় জাদুকর। নইলে এলেন আর খুদ যুবরাজকে বশ করে ফেললেন তিনতুরিতে। ওই কথাটা যদি আগে বলতেন, তাহলে কি আর আপনাকে এত ঘোরাঘুরি করতে হয় একটিবার যুবরাজের সঙ্গে দেখা পাওয়ার জন্যে? যাই হোক, যা হবার তা হয়ে গিয়েছে। এখন থেকে দেখতে পাবেন বুড়ো পাম্বাসা আপনার একান্ত অনুগত ভৃত্য। ঘরের বিলি ব্যবস্থা ঠিকমতো করে দিয়ে পাম্বাসা যখন বিদায় নেয়, তখনও তার কাকুতি মিনতির বিরাম নেই। দেখবেন জাদুর উস্তাদ, রাতের বেলা হাওয়া মিলিয়ে যাবেন না যেন। তা যদি চান, যুবরাজ ভাববেন আমি গুম করেছি আপনাকে, আর হুকুম জারি করবেন আমার গর্দান নেবার। পরদিন বেলা 1 প্রহরের মধ্যেই আমরা গিয়ে হাজির হলাম ফারাওয়ের দরবারে। আমরা মানে যুবরাজ শেঠির পারিষদবর্গ সবাই। সভাগৃহটায় আয়তনে অতি বিশাল, মাঝে মাঝে কারুকর্মে খচিত কতগুলো সুগোল স্তম্ভ। তাদেরই মাথায় বটে ছাদটা, কিন্তু কত ঊর্ধ্বে যে সে ছাদ, নিচ থেকে সঠিক আন্দাজ করা যায় না। স্তম্ভগুলোর ফাঁকে ফাঁকে স্বর্গত ফারাওদের অতিকায় সব মূর্তি সমুচ্চ বেদির উপরে দণ্ডায়মান। রাজসিংহাসনের স্থান হল এই বিশাল দরবার গৃহের এক প্রান্তে। ঠিক সেই প্রান্তটিকেই, যাই হোক, কিছু আলো আকাশ থেকে নেমে আসছে অদৃশ্য সব রন্ধ্রপথ দিয়ে। অন্য সব দিয়ে ঘরটা প্রায় অন্ধকার। অন্ততপক্ষে আমার কাছে তো অন্ধকার বলে মনে হচ্ছিল, কারণ এইমাত্র বাইরের খররৌদ্র থেকে আমি আসছি, আর এরকম আবছা আলোতে চলাফেরার অভ্যাসটাও আমার নেই। আমরা অপেক্ষা করছি দুটো স্তম্ভের মাঝখানে। যুবরাজ ইচ্ছে করলে অবশ্য সিংহাসনের কাছাকাছি কোথাও গিয়ে বসতে পারতেন। বস্তুত যুবরাজের জন্য নির্দিষ্ট একটা স্বর্ণাসন বরাবরই থাকে ওখানে, কিন্তু যুবরাজের পছন্দ তার পারিষদবর্গের মধ্যেই থাকা, সিংহাসনের কাছে যাওয়া। সে তখন যাবেন ফারাও এলে। একটা স্তম্ভের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সেটি। আমরা নীরবে অপেক্ষা করছি তার পেছনে। হঠাৎ এক বপস্মান পুরুষ আমাদের সম্মুখ দিয়ে সিংহাসনের দিকে চলে গেলেন। ভাবটা দেখালেন যেন যুবরাজকে দেখেননি তিনি, কিন্তু সেটা যে তার ভান মাত্র, তা আমরা সকলেই বুঝলাম। যুবরাজ আমাকে বললেন, ওই হলো আমেন মেসিস, আমার জ্যাঠতো ভাই। তুমি তো নিশ্চয়ই এর প্রথম দেখলে ওকে। বলো দেখি, ওর সম্বন্ধে কীরকম ধারণা তোমার হলো? আমি যুবরাজের কানে কানে বললাম, উনি আপনাকে পছন্দ করেন না। ওর মুখখানাও কালো, মনটাও কালো। আপনার অনিষ্ট করতে পারলে উনি ছাড়বেন না। সেটি মাথা নাড়লেন, অর্থাৎ সায় দিলেন আমার কথায়। তারপর রহস্যের সুরে বললেন, এইটা তুমি বলেছ ঠিকই, অমনি আরও একটা কথা ঠিক ঠিক বলতে পারো কি না? দেখো না চেষ্টা করে। আমার অনিষ্ট চেষ্টায় ও সাফল্য লাভ করবে কি? অর্থাৎ আমাকে হটিয়ে ও পারবে কি সিংহাসনে বসতে? এই কথা আমি কি করে বলবো যুবরাজ? প্রায় আঁতকে উঠেই আমি নিবেদন করলাম, আমি তো ভবিষ্যৎদ্রষ্টা নই। বাজে কথা, কাই তো বলো অন্যরকম।
হঠাৎ বলে উঠল তৃতীয় একটা কণ্ঠস্বর। চমকে উঠলাম আমি, এমনকি যুবরাজ পর্যন্ত চমকে উঠলেন। এ কি, তুমি এখনো মরনি বোবেন ঘুনশ্রু? থিবিতে যখন সেবায় বিদায় দিলাম তোমার কাছ থেকে, তখন তো ভেবেছিলাম তুমি এক পা নামিয়ে রয়েছ কবরের ভেতরে। তাকিয়ে দেখি এক সুপ্রাচীন বৃদ্ধ ফোকলা মুখে একগাল হেসে সে বলছে, কবরে এক পা? কোন দুঃখে! মোটে তো এই 107 বছর বয়স হয়েছে আমার। জন্মেছি আমার ঠাকুরদারও, যিনি ঠাকুরদা সেই প্রথম রামেসিসের আমলে। দ্বিতীয় রামেসিস অর্থাৎ মহান রামেসিস অর্থাৎ তোমার ঠাকুরদার সঙ্গে খেলা করেছি ছোটবেলায়। এখন আশায় আছি কবরে পা দেওয়ার আগে তোমার নাতির সঙ্গেও মুখ দেখা করে যাব। কিন্তু এ ছেলেটি বাজে ওজোর দেখাচ্ছে। ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা ওর আছে, স্বয়ং কাই বলেছে কথা, আমন দেবতার উস্তাদ জাদুকর। কে কাই? তিনি আমার সম্পর্কে কি করে জানেন? বিরক্ত ভাবেই উত্তর দিলাম আমি। সকলের সম্পর্কে সকল কথাই জানেন কাই, যেমন জানেন তোমার আর যুবরাজের মধ্যে একটা স্ফটিক পেয়ালা ভাগাভাগির কথা। চমকে উঠলাম আমি, চমকে উঠলেন যুবরাজও। আমার মনে সন্দেহের উদ্রেক হল, কাল রাতে কি যুবরাজের খাওয়ার ঘরে এদের কোনো চর আত্মগোপন করেছিল? বুকেন ঘুনসু তখন হেসে হাত ধরলেন আমার, মোমের হাতের মতো শীর্ণ শুকনো একখানা হাত বাড়িয়ে, আর সেই হাতের স্পর্শে একটা যেন বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হতে শুরু করেছে আমার ধমনীতে। বুকেন ঘুনসু তখন বললেন, একটা নতুন অনুজ্ঞার সুর তার কথা এখন। বলছেন, তাকিয়ে দেখো সিংহাসনের দিকে, তাহলেই তুমি নিজের চোখে দেখতে পাবে পর্যায়ের পরের পর্যায়ে ও সিংহাসনের ভবিষ্যৎ। আমি তাকিয়ে দেখলাম। প্রথমে দেখলাম নিবিড় কুয়াশা সেখানে, তারপর ধীরে ধীরে অপসৃত হতে লাগলো সেই কুয়াশা। অবশেষে সিংহাসন স্পষ্টভাবে দৃষ্টিগোচর হলো আমার। কি আশ্চর্য, সেই সিংহাসনে যাকে উপবিষ্ট দেখলাম তিনি যুবরাজ শেঠী নন। ঠাউরে দেখি ক্ষণপূর্বে যাকে চলে যেতে দেখলাম সম্মুখ দিয়ে, সেই উদ্যত আমেন মেসিসেই বসেছেন সিংহাসনে। কিন্তু কতক্ষণের জন্য? হঠাৎ পিছন থেকে ভেসে এলো দলে দলে কালো কালো মানুষ, লম্বা তাদের দাড়ি, বর্ষির মতো বাঁকানো তাদের নাক। তারা এসে আমেন মেসিসকে টেনে নামালো সিংহাসন থেকে। সে অভাগা কি জলের ভেতর পড়ল নাকি উল্টে? ভারী জিনিস পড়লে জল যেমন ছলকে ওঠে, ঠিক তেমনি যেন উঠতে দেখলাম আমেন মেসিসের পড়ার সময়। আমেন মেসিস নেই, সিংহাসন কিন্তু খালিও নেই। সেখানে এবার দেখেছি আমার প্রভু ও বন্ধু যুবরাজ শেঠির শান্ত সৌম্য প্রসন্ন মূর্তিখানি। তার বামে সেই কালো রাত্রে যে গর্বিতা রাজনন্দিনীকে দেখেছিলাম, সেই উষারটি বসে আছেন পরিপূর্ণ রাজমহিমায়। তারপর উষারটি বসে আছেন তখনও সিংহাসনের অর্ধাংশ জুড়ে, কিন্তু বাকি আধখানায় সেটি তো আর নেই। কখন তার মূর্তি সেখান থেকে অর্ধমান করেছে টেরও পাইনি, কারণ আমার দৃষ্টি নিবন্ধ ছিল উষারটির দিকে। সেটি এখন নেই। তার জায়গায় উষারটির পাশটিতে এসে বসেছে অন্য এক যুবক। তাকে আমি চিনি না, তবে লক্ষ্য করলাম তার একখানা পা খোড়া। আর কি দেখব কে জানে। অসীম আগ্রহ নিয়ে আমি তাকিয়ে আছি সিংহাসনের দিকে। এমন সময়ে হঠাৎ আমার স্বপ্ন ঘোর এক রূঢ় আঘাতে ভেঙে গেল। সে আঘাত দূরশ্রুতকে এক জয়ধ্বনির। বহু লোক একসাথে গর্জন করে উঠেছে, জীবন, রক্ত, শক্তি, ফারাও, ফারাও, ফারাও। বুঝলাম ফারাও এসে পড়েছেন। ভবিষ্যতের ছায়া ফারাওদের এবার ছেড়ে দিতে হবে সিংহাসন। সেখানে আসন গ্রহণ করবেন বর্তমানের ফারাও মেনাপট্টা। পরপর 3 বার একই নির্ঘোষ, জীবন, রক্ত, শক্তি, ফারাও, ফারাও, ফারাও। তৃতীয় জয়ধ্বনির রেশ হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগেই দরবারে প্রবেশ করলেন মহামহিম মিশর সম্রাট।
জীবন, রক্ত, শক্তি প্রতিধ্বনি উঠল প্রতি সভাসদের কণ্ঠ থেকে। প্রতি সভাসদ নতজানি হয়ে বসে পড়ল, সঙ্গে সঙ্গে প্রণিপাত করল মাটিতে কপাল ঠেকে প্রতি সভাসদ, এমনকি যুবরাজও, এমনকি অতি বৃদ্ধ বোকেন ঘুনশ। দেবতা প্রণামের মতোই ভক্তিপূর্ণ সে প্রণাম। আশ্চর্য হওয়ারও কিছু নেই তাতে। ফারাও মেনাপটাকে সেই মুহূর্তে দেবতার মতোই মহিমান মনে হচ্ছিল। সিংহাসনের আশেপাশে যেখানে উপর থেকে এসে পড়েছে ঝলকের পরে ঝলক প্রখর সূর্যালোক, সেইখান দিয়েই আলোক প্রপাতে স্নান করতে করতে যখন তিনি এগিয়ে আসছিলেন, মাথায় ঊর্ধ্ব মিশর আর নিম্ন মিশরের যুগ্ন রাজমুকট, পরিধানে স্বর্ণখচিত রাজপরিচ্ছদ আর হীরামাণিক্যের চোখ ধাঁধানো অলঙ্কার, তখন কোনো দেবদেবীর চাইতে দৈবী মহিমায় এতটুকু নতুন বলে কেউ তাকে মনে করতে পারেনি। বুড়ো মানুষ, বার্ধক্যের আর দুশ্চিন্তার ছাপ সারা মুখে সুস্পষ্ট, কিন্তু তার প্রতি অঙ্গ থেকে নিয়ত বিচ্ছুরিত হচ্ছে কি সর্বময়ী রাজমর্যাদা। ফারাওয়ের 2-1 পা পিছনে পিছনে আসছে উজির নেহেসি, এক শুকনো কোকড়ানো রাজপুরুষ, মুখখানা তার ঠিক যেন ভেড়ার চামড়ায় কাগজ একখণ্ড। প্রধান পুরোহিত রয় আসছেন নেহেসির কাঁধে কাঁধ মিলিয়ে, আর রাজকীয় ভোজ টেবিলের তত্ত্বাবধায়ক হেরা, তারপর আরও অগুন্তি হুমরা চোমরা মনীষী, বোকেন ঘুনসু সকলের নাম আর পদবি বলছিলেন আমাকে। আমি আর অত শত মনে রাখিনি। সকলের পরে রক্ষী সেনা, কিছু মিশরী, কিছু বা কেশ প্রদেশের কৃষ্ণাঙ্গ। এই বিরাট দলের ভেতর নারী মাত্র একজন, তিনি উসারটি। ফারাওয়ের ঠিক পিছনে তিনি আছেন, উজিরেরও আগে আগে। ফারাও সিংহাসনের নিকটস্থ হলেন যখন, উজির নেহেসি আর প্রধান পুরোহিত রয় দুজনে দুদিক থেকে এগিয়ে এলেন তার সিংহাসন বসিয়ে দিতে, কিন্তু ফারাও হাত নেড়ে হটিয়ে দিলেন তাদের। কাছে ডাকলেন কন্যা উসারটিকে, আর তারই কাঁধে হাত রেখে উঠে বসলেন নিজের স্থানে। অনেকেরই মনে হলো যে ফারাও ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিতে চাইছেন যে এই রাজনন্দিনীকে অবলম্বন করে টিকে থাকবে মিশরের রাজশক্তি। রাজার আসন গ্রহণের পরে উসারটিও বসলেন সিংহাসনের পাদপীঠের প্রথম ধাপে। আবার সেই বহু কণ্ঠের জয়ধ্বনি, জীবন, রক্ত, শরীর, ফারাও। তারপর সব নীরব। ফারাও মৃদুস্বরে বললেন উসারটিকে, আমেন মেমিসকে আমি দেখতে পাচ্ছি, রাজবংশের আর সবাই আছে, কিন্তু কই? মিশরের যুবরাজ কোথায়? পুত্র সেটিকে তো দেখতে পাচ্ছি না কোথাও। নিশ্চয়ই ভিড়ের ভেতর দাঁড়িয়ে লক্ষ্য করছেন আমাদের। আমার ভাই রাজকীয় আড়ম্বর থেকে দূরে থাকতেই ভালোবাসেন। মৃদু স্বরের কথাবার্তা, তবুও নীরবতা অতি গভীর বলে সেটি সবই শুনতে পেয়েছেন। এখন আর লুকিয়ে থাকার উপায় নেই। একটা নিঃশ্বাস ফেলে তিনি এগিয়ে গেলেন সিংহাসনের দিকে। তার ঠিক পেছনে বোকেন ঘুনসু ও আমি, অন্য পারিষদেরা কয়েক পা পেছনে। যুবরাজ এগিয়ে যাচ্ছেন, আর ডাইনে বায়ে জনগণ মাথা নুইয়ে তাকে সম্মান জানাচ্ছেন। সিংহাসনের সম্মুখে গিয়ে সেটি নতজানু হয়ে অভিবাদন করলেন। জয় হোক মহারাজের। ফারাও জানালেন আশীর্বাদ। কল্যাণ হক পুত্র, আসন গ্রহণ করো। সিংহাসনের অতি নিকটেই একখানা স্বর্ণাসন, সেটি তাতেই বসলেন। আরও একখানা স্বর্ণাসনও আছে একটু দূরে, সেটাতে আগে থেকেই উপবিষ্ট আছেন আমেন মেসিস। যুবরাজের ইশারা পেয়ে আমি গিয়ে দাঁড়ালাম তার চেয়ারের পেছনে। তারপর দরবারের কাজ শুরু হলো। পেয়াদার আহ্বানে একে একে কত লোকেই যে এলো। প্রত্যেকের হাতে এক একটা পেপিরাসের তারা, তাতে দরখাস্ত লেখা। দরখাস্তগুলো গ্রহণ করলেন উজির, ফেলে দিচ্ছেন একটা চামড়ার বস্তার ভিতর। এক কৃষ্ণকায় দাস সেই বস্তার মুখ মেলে ধরে আছে। অনেকদিন আগে যারা আর্জি দিয়েছেন তারা কেউ কেউ উত্তরও পেয়ে গেল এই সময়। দলিলখানা কপালে ঠেকে তারা দ্রুত বাইরে চলে গেল। ভেতরে দাঁড়িয়েও তা পড়বার হুকুম নেই।
এরপর একে একে দেখা দিতে লাগল দূর প্রদেশের শেখ সর্দাররা, সিরিয়ার অসংখ্য কেল্লাদার ফৌজদারেরা, দস্যু হস্তে নিপীড়িত বণিকেরা, এমনকি রাজপুরুষের অবিচারে নির্যাতিত কৃষকেরাও। প্রত্যেকেরই আর্জি দাখিল করেছে। দরবারে লেখকেরা প্রত্যেক আর্জির বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার লিখে ফেলেছে। উজির বা সচিবেরা কোনো কোনো আর্জির জবাবও তড়িঘড়ি করে দিয়েছেন। ফারাও নিজে বসে আছেন চিন্তাকুল, নীরব। পূজাবিধির উপরে পাষাণ বিগ্রহের মতো সুদীর্ঘ দরবারের গৃহ পেরিয়ে তাঁর দৃষ্টি মুক্ত দ্বারপথে বেরিয়ে দূর আকাশের দিকে নিবন্ধ, যেন তাঁর ইহপরলোকের সব কিছু সমস্যার সমাধান ওই আকাশপটেই লেখা আছে দুর্বোধ্য ভাষায়। যুবরাজ পিছন দিকে মাথা ঘুরিয়ে চুপি চুপি আমাকে বললেন, বন্ধু অ্যানা, দেখছো তো দরবার বড় বিরক্তিকর জায়গা। এখানে না এসে তুমি যদি মেমবিসে বসে গল্প রচনা করে যেতে একটার পর একটা, সেটা ভালো হতো না তোমার পক্ষে, দুনিয়ার পক্ষেও? আমি আর এ কথার উত্তর দেবার সময় পেলাম না। দরবারের ও প্রান্তে আরেকটা চাঞ্চল্য টের পাওয়া গেল। ভিড় ঠেলে দুজন লোক এগিয়ে আসছে সিংহাসনের দিকে, একজন আগে একজন পিছে। লম্বা দাড়ি দুজনেরই মুখে, একজনের কাঁচা পাকা আর একজনের দুধের মতো সাদা। দীর্ঘ দেহে সাদা ঢিলে পোশাক আছে, তার উপরে পশমি আখরাখা এক একটা। এরকম আখরাখা শুধু মেষপালকেরাই পরে বলে জানতাম। হাতে তাদের কাঁটা গাছের লাঠি এক একখানা। তার সবগুলো কাঁটা যে চেঁচে দেওয়া হয়েছে তা নয়। লোক দুটি ধীরে ধীরে আসছে, ডাইনে বা বায়ে একবারও তাকাচ্ছে না। সব লোক ঝটিতি সরে যাচ্ছে দুই দিকে, পথ ছেড়ে দিচ্ছে তাদের, যেন তারা রাজাগজা জাতীয় কেউ। বস্তুত এতখানি সমীহ কোনো রাজা বা রাজপুত্রকেও সচরাচর করে না লোকে। ইসরায়েলের পয়গম্বরেরা, ইসরায়েলের পয়গম্বরেরা, ধ্বনি উঠল এক একটা। প্রত্যেকেই চাপা গলায় কথা কইছে বটে, কিন্তু শত শত লোকের মিলিত চাপা গলার ধ্বনি সিংহগর্জনের মতোই ভয়াবহ। ওরা দুটো গিয়ে ফারাওয়ের সিংহাসনের সম্মুখে দাঁড়ালো, কোনো অভিবাদন না করেই। ফারাও তাদের দিকে তাকিয়ে আছেন, কথা কইছেন না। আর ফারাও যেখানে নির্বিকার রয়েছেন, তার কর্মচারীরাই বা নীরবতা ভঙ্গ করে কি করে? অবশেষে কথা কইলেন বয়োকনিষ্ঠ পয়গাম্বরই, দাড়ি যার কাঁচা পাকা। বললেন, আপনি আমায় চেনেন ফারাও, কেন আমি এসেছি তাও জানেন। ফারাও খুব ধীরে ধীরে জবাব দিচ্ছেন, চিবিয়ে চিবিয়ে। না চিনে উপায় কি? ছেলেবেলায় একসাথে খেলা করেছি যে। আমার স্বর্গতা ভগ্নী তোমাকে নীলনদের খাগড়াবন থেকে তুলে এনে দত্তক নিয়েছিলেন। হ্যাঁ, চিনি আমি তোমাকে, তোমার সঙ্গীকেও দেখেছি আগে, কিন্তু তোমাদের আগমনের উদ্দেশ্য আমি জানি না। জানেন না যদিও, তবু শুনুন আরও একবার। আমার আগমন আমার নিজের ইচ্ছায় নয়। আমি এসেছি ইসরায়েলের ভগবান, একমাত্র ভগবান জাহবের আজ্ঞায়। তার দাবি হলো এই যে তার উপাসকবৃন্দকে আপনি চলে যেতে দিন মিশর ত্যাগ করে। তারা বনে বনে কান্তারে কান্তারে তাদের ভগবানের আর্চনা করে বেড়াক গিয়ে। কে তোমার জাহবে? আমি চিনি না তাকে। আমি আমনরার পূজক। মিশরে আরও বহু দেবদেবী আছে, তাদেরও পূজক। জাহবের কথায় আমি কেন তোমাদের জাতিকে দেশ ছেড়ে যেতে দেব? না যদি দেন ফারাও, তাহলে জাহবের রোষ যে কি বস্তু তা হারে হারে টের পাবেন। এদেশের সব দেবতার মিলিত ক্ষমতাও জাহবের একার ক্ষমতার তুলনায় কিছু নয়। কেন যেতে দেবেন ইসরায়েলদের জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস না করে বরং আপনার এই পুত্রকে জিজ্ঞেস করুন। যুবরাজ শেঠিকে জিজ্ঞেস করুন, কাল রাতে এই নগরের রাজপথে কি ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন, আর সেই ঘটনার জের হিসেবে কি দণ্ডাজ্ঞা তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। যুবরাজ কেন ফারাওয়ের আদেশ ব্যতি রেখে মুখ খুলতে যাবেন? তিনি নীরব রয়েছেন দেখে পয়গম্বর বললেন, যুবরাজ যদি কিছু বলতে না চান, বলবার লোক আমারও আছে।
এগিয়ে এসো ম্যারাপি, ইসরায়েলের চন্দ্রমা। তক্ষণি ভিড়ের ভেতর থেকে ধীরপদে বেরিয়ে এলো ম্যারাপি। আগের রাতে যাকে কেন্দ্র করে লোমহর্ষক সব ঘটনা ঘটে গিয়েছে বাজার চত্বরে, আমেন মন্দিরের চাতলে। ও যে এখানে আছে তা আমরা ভাবতে পারিনি। ইসরায়েলি পয়গাম্বরেরা মামলার বুনিয়াদ পাকা করেই গেঁথে তুলেছেন দেখছি। ধর্ম উন্মাদ তারা হতে পারেন হয়তো, কিন্তু বিষয় বুদ্ধিতে তারা কোনো মিশরে বেনিয়ার চেয়েও কম যান না। ম্যারাপি এগিয়ে এসে নতজানু হল ফারাওয়ের সম্মুখে। তারপর বুঝি সে যুবরাজের পায়ের কাছেও অমনিভাবে পণিপ্রাত করতে যাচ্ছিল, কিন্তু তাকে নিরস্ত করলেন যুবরাজেই। দরবারে একমাত্র প্রণাম্য হলেন ফারাও, অন্য কাউকে এখানে সম্মান জানানো চলে না। তারপর ম্যারাপি তার পয়গম্বরের নির্দেশে পূর্বরজনীর কাহিনী বর্ণনা করে গেলেন আবেগের সঙ্গে, এবং কাহিনী সমাপন করে ধীরে ধীরে পিছিয়ে গেল জনতার ভিতরে মিশে যাওয়ার জন্য। পয়গম্বরেরা তখন নিজের দাবি আরও উত্থাপন করলেন। কী ধরনের অত্যাচার ইসরায়েলদের উপর হচ্ছে তা শুনলেন ফারাও। এরপরেও কি আপনি বলবেন যে ইসরায়েলদের ধন, প্রাণ, সম্মান নিরাপদ মিশর ভূমিতে? ফারাও ধীরে ধীরে বললেন, কেন বলবো না? হত্যাকাণ্ড তো আকছারই হচ্ছে। শুধু যে ইসরায়েলেরাই খুন হচ্ছে তা নয়, হচ্ছে মিশরীরাও। তার জন্য দেশের সব লোক দেশ ত্যাগ করে যেতে চাইবে, এ তো অতি হাস্যকর কথা। হিব্রু নাথানের উপর অত্যাচার করেছিল জৈনিক সৈনিক। যুবরাজের সুবিচারে সঙ্গে সঙ্গে সে যোগ্য দণ্ডে দণ্ডিত হয়েছে। সুতরাং এ ব্যাপারে আমারও আর কিছু করার থাকতে পারে না, ইসরায়েলিদেরও আর কিছু অভিযোগ থাকতে পারে না। ওই ব্যাপারের উপর ভিত্তি করে কেউ যদি দাবি করে যে ইসরায়েলীয়দের মিশর থেকে চলে যাওয়ার অনুমতি দিতে হবে, তাহলে আমি বলবো উন্মাদ হয়েছে সে। এই পর্যন্ত বলে ফারাও থামলেন এক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে মন্তব্য করলেন, ফারাওয়ের যা বলার তা তিনি বলেছেন, আপনারা যেতে পারেন। পয়গম্বরেরা নীরব, কিন্তু সেও কেবল এক মুহূর্তের জন্য। তারপরে তারা দুজনেই সমস্বরে অভিসম্পাদ দিতে শুরু করলেন ফারাওকে। ভগবান যাহবের নামে আমরা অভিসম্পাদ দিচ্ছি তোমাকে ফারাও। এ পাপের জন্য অচিরে তুমি মৃত্যুমুখে পতিত হবে। মিশরী জনগণকে অভিশাপ দিচ্ছি আমরা, তারা ধ্বংস হবে, মরণ হবে তাদের খাদ্য, রক্ত হবে তাদের পানীয়, সারা দেশ আচ্ছন্ন হয়ে যাবে গভীর অন্ধকারে। তারপরে অন্য ফারাও এসে মুক্তি দেবেন ইসরায়েলদের। রাজদ্রোহ? সন্দেহ কি? কিন্তু ফারাও দরবারে এ কথা কারো মনে হলো না যে এই ইসরায়েল রাষ্ট্রদ্রোহীদের এক্ষুনি দণ্ডিত করা উচিত যথাযথভাবে। কেউ টু শব্দটিও করল না তাদের মুখের ওই সর্বনাশা অভিশাপ শুনে। কেউ এগিয়ে এলো না তাদের বন্দী করার জন্য। স্বয়ং ফারাও যেখানে নিশ্চল নির্বাক, তার ভৃত্যেরা আর কি করবে? যেমন এসেছিলেন পয়গম্বর যুগল, তেমনি ধীর পদক্ষেপে তারা বেরিয়ে গেলেন দরবার থেকে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। কথা কইলেন ফারাও বেশ একটু উত্তেজনার সঙ্গেই। ইসরায়েলীয়দের ও দাবি নতুন কিছু নয়। নিমক হারামের জাত ওরা। কয়েক শতাব্দী আগে ওদের দেশ হয়েছিল দুর্ভিক্ষ, করুণ দুর্ভিক্ষ। খেতে না পেয়ে ওরা হাজারে হাজারে চলে এসেছিল মিশরে শরণার্থী হয়ে। তখন ইউসুফ ছিলেন মিশরের উজির। জাতিসূত্রে তিনি আবার ইসরায়েলি। ফারাওকে অনুরোধ করে তিনি নিজের জ্ঞাতিগোত্রদের ঠাঁই করে দেন গোসনে। সেই থেকে ওই উর্বর প্রদেশে বসবাস করছে ওরা। বংশবৃদ্ধি হয়েছে ওদের আশাতীত রকম। ধনে ধান্যে ঐশ্বর্যবান হয়েছে জনে জনে, যেমনটা নিজেদের মরুদেশে হবার কোনো সম্ভাবনাই ছিল না ওদের। এসব দাক্ষিণ্য আমাদের হাত থেকে অম্লান বদনে ওরা হাত পেয়েছে। বিনিময়ে করেছে শুধু একটা কাজ, ফসল তোলার সময় বিনা পারিশ্রমিকে ওদের কিছু লোক এসে খেতে দিয়েছে, দিচ্ছে আমাদের খেতে। চিরদিন দিয়েছে বিনা ওজরে। ইদানিংয়ে ওরা বেসুরে গাইছে, খুব নাকি অত্যাচার হয়েছে ওদের উপর। হয়তো কোথাও কিছু হয়েও থাকতে পারে অত্যাচার,
এই রাজধানীর টেনিসে বা থিবি মেম্বিসে কি হচ্ছে তা নয়। সেই তিলকে তাল করে ওই ধৃষ্ট পয়গম্বরেরা যদি দরবার কক্ষে এসে ফারাওকে অভিশাপ দিয়ে যায়, তাহলে রাজমর্যাদার আর রইল কই? দরবারে হোক বা অন্যত্র হোক, ফারাওয়ের উপস্থিতিতে তার অনুমতি বিনা অন্য কেউ কোনো মন্তব্য করতে পারে না। করে যদি, তাহলে ফারাওয়ের নিজের ভাষাতে বলা যায় যে রাজমর্যাদায় আর থাকে কিছু। এক্ষেত্রেও তাই নীরব রয়েছে সকলে এবং প্রতীক্ষা করছে ফারাও ততক্ষণে তার বক্তৃতা শেষ করবেন, কতক্ষণে ও কীভাবে। ও চিরেই শেষ করলেন এবং একান্ত অপ্রত্যাশিতভাবে বললেন, রাজমর্যাদা ওরা ক্ষুণ্ণ করে গেল, তা আমি মেনে নিয়েছি, মনেও রেখেছি। তার জন্য সাজাও পাবে ওরা, কিন্তু সাজা দেবার আগে আমি নিশ্চিত হতে চাই যে সত্যিকার অভিযোগ ওদের আছে কি না। যদি থাকে তাহলে স্বভাবতই সাজার কঠোরতা হ্রাস পাবে। এখন সেই নিশ্চিত হওয়াটা কিভাবে করা যায়, সেটা সরেজমিনে তদন্ত ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। উজির, তুমি কি বলো? উজির নেহিসি অর্থঘটিত ব্যাপার ছাড়া নিজস্ব মতামত প্রকাশ করেন না। তিনি প্রভুর কথাটাই সায় দিলেন। সরেজমিনে তদন্তই ভালো। কাকে পাঠাতে চাচ্ছেন ফারাও? সারা মিশরের সবচেয়ে দয়ালু, সবচেয়ে ন্যায়নিষ্ঠ ব্যক্তি হচ্ছেন আমার প্রিয় পুত্র মিশর যুবরাজ শেঠি। একথা নিশ্চয় স্বীকার করবেন সকলে। নিশ্চয়ই নিশ্চয়ই। শতকণ্ঠে সমস্বরে ধ্বনিত হল অকুণ্ঠ সমর্থন। সেটি আমার কানে কানে বললেন, ফারাও ঠাট্টা করছেন আমাকে। কাল খোয়া কার্যে প্রাণদণ্ড দিয়েছে আমি, তারই দিকে ইঙ্গিত এটা, প্রচ্ছন্ন বিদ্রুপ। ওদিকে ফারাও বলে যাচ্ছেন, তদন্ত করতে যাবেন যুবরাজ শেঠি, তবে তার সঙ্গে রাজপুত্র আমেন মেসিসও যাবেন। দুই ভাই একসঙ্গে গেলে ওদের সময় কাটবে ভালো। তাছাড়া দুজনের দুটো মত পেলে আমি কর্তব্য নির্ধারণে সুবিধাও পাব অনেকখানি। সেটি আমার কানে কানে বললেন আবার, আমায় বিশ্বাস করেন না ফারাও। বস্তুত তুমি দেখতে পাবে আমার আর আমেন মেসিস দুটি মতে পার্থক্য দাঁড়িয়ে যাবে আকাশ পাতাল। আর কার্যকালে ফারাও কাজ করবেন আমেন মেসিসের অনুযায়ী, আমার নয়। আমি চমৎকৃত হয়ে বললাম, তাহলে তো ফারাও একা আমেন মেসিসকে পাঠালেই পারতেন। না, তা পারতেন না। আমেন মেসিসকে প্রাধান্য পেতে দেবেন না কিছুতেই। এমন একজন আছেন যার ইচ্ছাকে পদদলিত করার শক্তি থাকলেও রুচি নেই ফারাওয়ের। তিনি হচ্ছেন যুবরানী উসারটি। ওদিকে ফারাও তুলেছেন নতুন একটা কথা, যা ইসরায়েলিদের সমস্যার চাইতেও গুরুতর ফারাও পরিবারের এবং জনসাধারণের পক্ষে। তিনি বলেছেন, সম্ভব হলে আমি কালই রওনা হয়ে যেতে বলতাম রাজপুত্রদের, কিন্তু সম্ভব নয় সেটা। পক্ষকাল পরে ওদের যাত্রার দিন নির্দিষ্ট হইল, আর পক্ষকালের মধ্যে আর একটি কাজ আমাদের সেরে ফেলতে হবে। আনন্দ উৎসব একটা। মিশরের যুবরাজ সেটির সঙ্গে মিশর যুবরানী উসারটি শুভ পরিণয়। আগামী 3 দিনের মধ্যেই এই বিবাহ। যুবরাজ ভয়ানক চঞ্চল হয়ে উঠেছেন এই ঘোষণা শুনে। তা লক্ষ্য করে ফারাও পরিহাসের সুরে বলে উঠলেন, তুমি যেন এমন একটা ভাব দেখাচ্ছ যে এই সম্পর্কে বিন্দু বিসর্গও তুমি জানো না। তা তো জানি না। কানাঘুষা জল্পনা কল্পনা অনেক হয়েছে অবশ্য এ নিয়ে, কিন্তু ফারাওয়ের মুখ থেকে আচমকা এই প্রকাশ্য ঘোষণা নিশ্চিত হওয়ার আগে সরাসরি কোনো বার্তা বা ইঙ্গিত কেউ আমাকে দেয়নি। সে কি? উসারটিকে তো কাল রাতে একথা বলার জন্যই আমি তোমার মহলে পাঠিয়েছিলাম। উসারটি কি লজ্জা পেয়েছিল বলতে? হোক দরবার। উসারটির ঝঙ্কার দিয়ে উঠলেন। লজ্জা শরম থাকে আবলাদের,
আমি তাদের দলে নই। আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু এমন তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল যুবরাজের কক্ষে যার সম্মুখে এসব ব্যক্তিগত ব্যাপারে আলোচনা আমি সঙ্গত বা শোভন মনে করিনি। তা নাই যদি বলে থাকি কাল, যুবরাজ বলতে পারেন না যে ফারাওয়ের এই ব্যবস্থাটি এমন কিছু অপ্রত্যাশিত ব্যাপার? আবহমান কাল ফারাও পরিবারের ভাই বোনে বিবাহ হয়ে আসছে। আজকে আমি নিজের ভাইকে ছেড়ে জ্ঞাতি ভাই আমিন মেসিস বা সাপটাকে বিয়ে করতে যাব? বিশেষ যেখানে আমিন মেসিস এক বউ আছে আগে থেকে, আর যেখানে সাপটার একখানা পা খোরা। রাজকন্যার এই তর্জন গর্জন শুনে অনেকে মুখ ফিরিয়ে হাসল, কিন্তু আমেন মেসিসের ওপাশ থেকে আসন ছেড়ে লাফিয়ে উঠল এক ল্যাংড়া যুবক। খোরা হয়েছে তো কি হয়েছে? বরাতে থাকলে এই খোরাও একদিন সিংহাসন পেতে পারে, আর পেতে পারে গর্বিতা উষাটির বরমালাও। আবারও মুখ টিপে হাসছে সবাই। আমি কেবল অবাক হয়ে তাকিয়ে আছি সাপটার মুখের দিকে। কিছুক্ষণ আগে বুকেন ঘুনসুর মায়ামন্ত্রের বশে একে একে 3টি পুরুষকে দেখতে পেয়েছিলাম আমি। এই সাপটাই সেই তৃতীয় পুরুষ। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মুন অফ ইসরায়েল এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।